আমি ডেজি দেবনাথ, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, দিনাজপুর। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমি তোমাদেরকে পড়াবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায় থেকে পাঠ 6 থেকে 10 পর্যন্ত। তো শিক্ষার্থীরা, আমরা কি পড়তেছিলাম? জলবায়ু পরিবর্তন, তাই না? একটু শিরোনামটাকে লিখে নেই। জল বায়ু পরিবর্তন। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম একটু মনে করাই দিই। আবহাওয়া জলবায়ু কাকে বলে, পৃথিবীর যে প্রথম ভূপৃষ্ঠ সংলগ্ন প্রথম 4টি বায়ুস্তর, তারপর পানি চক্র, কার্বন আর অক্সিজেনের মধ্যে ভারসাম্য, আর কি পড়ছিলাম? আবহাওয়া জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, তাই না? আজকে আমরা পড়ব আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়ার পরিবর্তন। আচ্ছা, ধরো শিক্ষার্থীরা, একদিন তুমি ঘুম থেকে উঠলা, উঠে কি দেখলা যে আবহাওয়াটা বেশ সুন্দর, কোনো গরম নাই, উজ্জ্বল রোদ, খুব সুন্দর চমৎকার একটা সকাল শুরু হলো। তারপর আস্তে আস্তে যখন বেলা বাড়তে শুরু হলো, কি দেখা গেল যে বেশ তাপ বেড়ে গেল, খুব গরম লাগতে শুরু করলো, আস্তে আস্তে আমরা ঘামতে শুরু করলাম, মানে বেশ একটা বিরক্তিকর অবস্থা। তারপর কি হলো, কিছুক্ষণ পর দেখা গেল যে আকাশ কালো মেঘে ছেয়ে গেল, এমনকি সূর্যটা পর্যন্ত ঢেকে গেল। তারপরে কি হলো, মুষলধারে বৃষ্টি নামলো। এই 1-1.5 ঘন্টা বৃষ্টি হলো। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর কি হলো, আকাশটা আবার পরিষ্কার হয়ে গেল, আবহাওয়া আবার সুন্দর হলো। তাহলে দেখো কি দেখলাম আমরা, আবহাওয়ার কীরকম পরিবর্তন, তাই না? এখন এই আবহাওয়ার পরিবর্তনটা কেন হয়? এই আবহাওয়ার পরিবর্তনটা হয় আসলে তাপের কারণে। সূর্য তো আমরা জানি আমাদের তাপের উৎস, তাই না? তাহলে এই আবহাওয়ার পরিবর্তন যে তাপের কারণে হচ্ছে, আমরা এখন দেখব সূর্য আবহাওয়ার উপাদান সমূহকে কিভাবে পরিবর্তিত করে। তাহলে আমরা দেখি সূর্য তাপের উপর তাপমাত্রার নির্ভরতা। সূর্য তাপের উপর তাপমাত্রার নির্ভরতা। আচ্ছা, আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে তাপটা আসে, তাই না? সূর্য থেকে যখন আলো আসে, এই আলোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপও আসে। এই তাপটা এসে কী করে, পৃথিবীকে উত্তপ্ত করে, পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে গিয়ে আমরা যে বায়ুর স্তর পড়ছিলাম না, পৃথিবীর সংলগ্ন যে বায়ুর স্তর, ট্রপোস্ফিয়ার বা টপোমণ্ডল, সেটাও কিন্তু উত্তপ্ত হয়ে যায়। এই জন্য আমরা দিনের বেলা বেশ গরম অনুভূত করি। তারপর রাত্রেবেলা কি হয়, সন্ধ্যার দিকে সূর্য অস্ত যায়, তারপর কি করে, পৃথিবী আবার তাপটা আস্তে আস্তে বিকিরণ করে দেয়, বিকিরিত করে দেয়। তখন কিছুটা তাপ ছেড়ে দেয়, কিন্তু বায়ুমণ্ডলে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে আর জলীয় বাষ্প আছে না, এটা আবার কি করে, কিছুটা তাপ ধরে রাখে। এই জন্য রাত্রেও আমরা গরম অনুভব করি। আবার কি হয়, গ্রীষ্মকালে সূর্য খারাপভাবে কিরণ দেয়, অনেকক্ষণ ধরে কিরণ দেয়। খারাপভাবে অনেকক্ষণ ধরে কিরণ দেওয়ার জন্য গ্রীষ্মকালে দিন এবং রাতেও কিন্তু গরম থাকে। আর শীতকালে কি হয়, সূর্য তির্যকভাবে অর্থাৎ বাঁকাভাবে কিরণ দিচ্ছে এবং অল্প সময় ধরে কিরণ দিচ্ছে। এর জন্য কি হয়, শীতকালটা তত গরম থাকে না। তাহলে দেখলাম তো, গরম ও শীত এই দুটার জন্য কিন্তু সূর্যের উপর আমরা নির্ভরশীল। তারপর থাকলো তাপমাত্রার উপর বায়ুচাপ ও বায়ু প্রবাহের নির্ভরতা। বায়ু প্রবাহের নির্ভরতা। বায়ুচাপের পার্থক্যের কারণে কিন্তু বায়ু প্রবাহ হয়। যেমন পানি উচ্চ স্থান থেকে আস্তে আস্তে নিচু স্থানে আসে, ঠিক একইভাবে বায়ু প্রবাহটা উচ্চ চাপের জায়গা থেকে আস্তে আস্তে নিম্নচাপের দিকে যায়। ধরো এই জায়গায় সূর্যের তাপ, এই নির্দিষ্ট এলাকার বায়ু উত্তপ্ত হলো কি হলো, হালকা হয়ে উপরে উঠে চলে গেল সূর্যের তাপে। তাহলে কি হবে, এর চারপাশের বায়ু কিন্তু, এটা এখানে হলো নিম্নচাপ, এই জন্য নিম্নচাপ, চারপাশের
বায়ু এখানে আছে উচ্চচাপ, উচ্চচাপ আছে, এই দিকে আছে উচ্চচাপ। তাহলে কি হবে, এইখান থেকে বায়ু এই নিম্নচাপের জায়গাটা দখল করার জন্য কিন্তু আসতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এখানে সূর্যের তাপে উত্তপ্ত হয়ে উপরে চলে গেল, নিম্নচাপ সৃষ্টি হলো, তাহলে উচ্চচাপ চারপাশ থেকে এসে এই জায়গাটা দখল করতে থাকবে। এই জন্য উচ্চচাপটা নিম্নচাপের জায়গায়, এই জন্য তখন বায়ুটা কী হবে, এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে এদিকে আসবে। আমাদের দেশে শীতকালে কি হয়, শীতকালে উত্তর অঞ্চল থেকে, উত্তর দিক থেকে বায়ুটা দক্ষিণ দিকে যায়। উত্তরাঞ্চল আমরা জানি হিমালয়ের কাছাকাছি আছে, তাই না, তার জন্য ঠান্ডাটা এখানে বেশি। আর কি হয়, এই সময় সূর্যটাও তির্যকভাবে দেয়, দিনের দৈর্ঘ্যটা কম, সেই তুলনায় দক্ষিণ দিকে উত্তরাঞ্চলের তুলনায় খারাপভাবে দেয়। আর কি হয়, সেখানে কিন্তু ঠান্ডাটা কম, আবহাওয়া মোটামুটি গরম। তাহলে কি হবে, দক্ষিণ দিকের বায়ুটা কি হবে, সূর্যতাপের উপরে হালকা হয়ে উপরে চলে যাবে। তাহলে কি হবে, দক্ষিণ দিকে নিম্নচাপের সৃষ্টি হবে। দক্ষিণ দিকে যদি নিম্নচাপের সৃষ্টি হয়, তাহলে কি হবে, উত্তর দিকে বায়ুটা, উচ্চ চাপের বায়ুটা সেই দক্ষিণ দিকে যাবে। কিন্তু উত্তরাঞ্চলে তো পানির পরিমাণ কম, এই জন্য এই যে আবহাওয়াটা যাচ্ছে, বায়ুটা যে যাচ্ছে উচ্চচাপের বায়ুটা, সেটা কিন্তু জলীয় বাষ্প প্রায় নাই বলেই যাবে। এই জন্য শীতকালে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত হয় না। কিন্তু গরমকালে বা বর্ষাকালে উল্টো ঘটনা ঘটে। উল্টো ঘটনা কি ঘটে, দক্ষিণ অঞ্চলের, উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণ অঞ্চলের তাপমাত্রাটা কম থাকে, তার মানে ওখানে বায়ুচাপটা বেশি থাকে। আর উত্তর অঞ্চলের বায়ুটা কি হচ্ছে, এভাবে সূর্যের তাপের ফলে হালকা হয়ে উপরে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, উত্তরাঞ্চলে তখন নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তখন দক্ষিণ অঞ্চল থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ উচ্চ বায়ু এসে উত্তরাঞ্চলের নিম্নচাপের দিকে চলে আসতেছে। তো এই যে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসতেছে, এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে কি দেখলাম, এই যে বায়ু প্রবাহ শীতকালে যাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, এবং গরমের সময় বর্ষাকালে দক্ষিণ দিকে উত্তর দিকে যাচ্ছে, এটা কিন্তু কি হচ্ছে, তাপমাত্রার ফলে কিন্তু এই বায়ু প্রবাহটা হচ্ছে, তাই না শিক্ষার্থীরা? আচ্ছা, এরপর আমরা দেখব জলবায়ুর পরিবর্তন। আমরা আবহাওয়ার পরিবর্তন মোটামুটি দেখলাম, এখন আসো আমরা দেখব জলবায়ুর পরিবর্তনটা। আমরা এখন দেখব জলবায়ুর পরিবর্তন। আমরা তো সবাই জানি জলবায়ুটা কি, অনেক দিনের, অনেক বছরের আবহাওয়ার গড়পড়তা হলো জলবায়ু, তাই না? আর আমাদের দেশে গরমের সময় কিন্তু বেশ গরম, কিন্তু ঠান্ডার সময় কিন্তু ঠান্ডার পরিমাণটা কম, তাই না? অল্প সময়, ধরো এই পৌষ মাস এবং মাঘ মাস, এই 2 মাস হলো ঠান্ডা। এরপরে কি হয়, আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে কি হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হয়, গ্রীষ্মকাল। এই সময় কি হয়, বেশ গরম পড়ে এবং কালবৈশাখী ঝড় হয়। বৈশাখ জ্যৈষ্ঠের পরে কি আসে, আষাঢ় মাস। আষাঢ় মাস থেকে কিন্তু আমাদের বর্ষাকালটা শুরু। এই সময় প্রচুর বৃষ্টি হয়, এভাবে শ্রাবণ ভাদ্র পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা হতেই থাকে। এরপর আবার আস্তে আস্তে এই তাপমাত্রাটা কিন্তু কমতে শুরু করে, কমতে শুরু করতে করতে আস্তে আস্তে আবার আমরা পৌষ মাসে আসলাম, তো শীতকালে চলে আসলাম। তাহলে দেখো, আমরা বা তোমাদের মা বাবাকে যদি জিজ্ঞাসা করো, এই 20-25 বছর ধরে আমাদের দেশের আবহাওয়ার জলবায়ুটা কিন্তু এরকমই, শীতকাল গরম, বর্ষা বৃষ্টি, আবার শীতকালের পরিমাণটা এরকম কমই। তাহলে কি হচ্ছে, এই জলবায়ুটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে না, এটা পরিবর্তন হলে অনেক সময় লাগে। কিন্তু আমাদের পৃথিবীর যে বিজ্ঞানীরা আছে, এরা পরিমাপ করে দেখছে যে পৃথিবীর যে তাপমাত্রাটা একটু একটু করে বাড়তেছে। এই যে পৃথিবীর তাপমাত্রা একটু একটু করে বেড়ে যাওয়া, এটাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বৈশ্বিক উষ্ণায়ন অর্থাৎ সারা পৃথিবীর তাপমাত্রাটা বাড়তেছে। এখন বৈশ্বিক উষ্ণায়নের পরে যদি সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কি হবে, পৃথিবীর 2 মেরুতে এবং পর্বতের চূড়ায় যে বরফ আছে, সেই বরফগুলো কী হবে, আস্তে আস্তে গলতে শুরু করবে, তাই না? গলতে শুরু করলে কি হবে, আমাদের দেশের নিম্নাঞ্চল বা পৃথিবীর বিভিন্ন দেশের যে উপকূলীয় অঞ্চল এবং নিম্নাঞ্চল আছে, সেগুলা প্লাবিত হয়ে যাবে। তারপর কি হবে, সাগরের যে পানির যে উচ্চতা আছে, সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার ফলে কিন্তু নিম্নাঞ্চলগুলা প্লাবিত হবে, এবং এই আবহাওয়ার বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার যে পরিবর্তন হবে, এর ফলে কি হবে জানো,
এর ফলে খরা, অতিবৃষ্টি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমরা অনেক ধরনের পরিবর্তনও কিন্তু দেখতে পেলাম। এখন আমরা জানবো বৈশ্বিক উষ্ণায়নের কারণ। বৈশ্বিক উষ্ণায়নের কারণ। বৈশ্বিক উষ্ণায়নের কারণ কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে কি বলছিলাম, কার্বন আর অক্সিজেনের যে একটা ভারসাম্য, তাই না, সবসময় বজায় রাখে। এখন কোনো কারণে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়েছে। কার্বন ডাই অক্সাইড কীভাবে বাড়তেছে? যেমন ইউরোপে যে শিল্প বিপ্লব শুরু হলো, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হলো। এই কলকারখানায় কী বের হয়, ব্যবহার হয় কয়লা, পেট্রোলিয়াম জাত পদার্থ এবং প্রাকৃতিক গ্যাস, এগুলো পোড়ানো হয়। এই পোড়ানোর ফলে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা বাতাসে এসে মিশে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা ব্যয় করতে বা শোষণ করতে পারতেছি না। তারপরে আবার কি, আস্তে আস্তে পৃথিবীর জনসংখ্যা বেড়ে গেছে না? এই জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য, এই অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদের কী লাগতেছে? তাদের জন্য খাদ্য, বাসস্থান সব লাগতেছে। এই বাসস্থানের জন্য, বাড়িঘর তৈরি করার জন্য আমরা গাছপালা, বনভূমি ধ্বংস করতেছি, রাস্তাঘাট তৈরি করতেছি, হাট বাজার তৈরি করতেছি। তারপর কি, যানবাহন বাড়ে যাচ্ছে। তারপর স্কুল, কলেজ, খেলার মাঠ, মার্কেট সব কিছু কিন্তু অতিরিক্ত জনসংখ্যার জন্য সব কিছুই বেশি করে তৈরি করা যাচ্ছে, কিন্তু আমাদের ভূমির পরিমাণ বাড়তেছে না। কারণ ওই ভূমিটা যে আমরা ব্যবহার করতেছি, সেটা কি হচ্ছে, বনভূমিটাকে ধ্বংস করে, অর্থাৎ গাছপালাকে ধ্বংস করে। তাহলে গাছপালার পরিমাণ কমে যাচ্ছে। আমরা তো জানি গাছপালা কি করে, কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে, তাই না? তাহলে আমরা এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটা কিন্তু ব্যবহার করতে পারতেছি না। এই জন্য কার্বন ডাই অক্সাইড বাড়ার ফলে কিন্তু তাপমাত্রাটা বাড়ে যাচ্ছে। তো কার্বন ডাই অক্সাইড বাড়ার ফলে তাপমাত্রা কীভাবে বাড়তেছে, এর জন্য আমরা একটা পরীক্ষা করব, যেটাকে আমরা বলতেছি গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব। আচ্ছা, এটার জন্য আমরা কি করব, দুইটা গ্লাস নেব। দুইটা গ্লাস নেব আমরা। দুইটা গ্লাস নিলাম। আচ্ছা, এখানে মাপজঙ্কের সাহায্যে সমান পরিমাণ পানি নিলাম দুইটাতে। তারপরে এর ভিতরে আমরা থার্মোমিটার প্রবেশ করালাম। থার্মোমিটার প্রবেশ করানো হলো। এর ভিতরে আমরা থার্মোমিটারটা প্রবেশ করালাম। আচ্ছা, এই থার্মোমিটারের যে তাপমাত্রাটা আমরা খাতায় কি করলাম, লিখে রাখলাম। তারপরে আমরা কি করব, এই একটা গ্লাসকে পলিথিন, একটা স্বচ্ছ পলিথিনের শীট দিয়ে এভাবে বেঁধে দেব। বেঁধে দেওয়ার পরে কি করব, দুইটাকেই আমরা কিছুক্ষণ রোদের মধ্যে রেখে দেব। এই ধরো ঘন্টাখানেক রোদে রেখে দিলাম। এখন তাহলে বলো তো শিক্ষার্থীরা, কোনটার তাপমাত্রা বাড়বে? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে পলিথিন শীট দিয়ে যে বেঁধে দেওয়া গ্লাসটার তাপমাত্রা কিন্তু বাড়ে যাবে, কারণ এইখানে তাপমাত্রা সূর্যের আলো প্রবেশ করলো, কিন্তু যখন বের হতে যাচ্ছে তখন কিন্তু এখান থেকে আর বের হতে পারতেছে না, এই ভিতরেই থেকে যাচ্ছে। এই জন্য এর তাপমাত্রাটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু এখানে কি হচ্ছে, খোলা আছে, যেইভাবে প্রবেশ করলো ঠিক সেইভাবে আবার তাপমাত্রাটা চলে গেল। তাহলে তাপমাত্রা খুব বেশি এখানে বাড়বে না, কিন্তু এই জায়গায় তাপমাত্রাটা অনেক বেশি বাড়ে যাবে। তো এটাই হলো গ্রিন হাউসের প্রভাব। শীত প্রধান দেশে কি করা হয় বলো তো? শীত প্রধান দেশে কাচের তৈরি একটা ঘর থাকে, তাই না? কাচের তৈরি, কারণ ওখানে তো শাকসবজি এগুলা হতে পারে না। ধরো কাচের তৈরি একটা ঘর, এর ওয়ালও কাচের, এর যে ছাদ এটাও কাচের, এখানে আছে, এখানে হলো দরজা। তাহলে কি হচ্ছে, সূর্যের আলো এদিক দিয়ে প্রবেশ করলো, কিন্তু এখান থেকে অল্প সময় বেশগুলো ভিতরটাকে গরম করলো, কিন্তু এখান থেকে কিন্তু আর সূর্যের আলোটা বের হতে পারতেছে না। এটা হলো কাচের তৈরি ঘর।
এটার নাম হলো গ্রিন হাউস। গ্রিন হাউস। তাহলে এখানে তো আমাদের শাকসবজিগুলো লাগানো আছে বেডের ভিতর, সূর্যের আলো এসে ঢুকলো ভিতরে, ভিতরটা গরম করলো, কিন্তু তাপটা বের হতে পারলো না। ঠিক একই ঘটনা ঘটে কিন্তু আমাদের পৃথিবীতেও। পৃথিবীর সূর্যের তাপে গরম হলো, তাই না? সূর্যের তাপে পৃথিবীটা, ধরেন এটা আমাদের পৃথিবী, এর চারপাশে আছে আসলে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলটা এভাবে যে ঘিরে আছে, এখানে আছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আর আছে কি মিথেন, আর আছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প এইটা আমাদের পৃথিবীকে এভাবে ঘিরে আছে। যখন সূর্যের আলো থেকে তাপ এখানে প্রবেশ করলো, এটা কিন্তু ভেদ করে খুব সহজেই ভিতরে প্রবেশ করতে পারলো, কিন্তু যখন রাত্রেবেলা তাপটা ছেড়ে দিচ্ছে, এইটা কিন্তু ভেদ করে আর বের হতে পারতেছে না। না পাওয়ার ফলে কি হচ্ছে, পৃথিবীটা আমাদের গরমই থাকতেছে। তো এই ঘটনাটা যেহেতু গ্রিন হাউসের মতো, একে গ্রিন হাউসের যে কাচের গ্লাসটার যে ঘটনাটা ঘটায়, এখানে এই ঘটনাটা কার্বন ডাই অক্সাইড, মিথেন আর জলীয় বাষ্প ঘটাচ্ছে। ঘটার পরে কি হলে পৃথিবীর তাপমাত্রা তাহলে বাড়িয়ে যাচ্ছে। বাড়ে যাওয়ার ফলেই তো আমরা বললাম যে বরফ টরফ করতেছে, এই ঘটনাগুলা ঘটতেছে। তো এই কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প এটা কিন্তু পৃথিবীর জন্য আশীর্বাদ। কেন আশীর্বাদ? কারণ এটা যদি না থাকতো তাহলে কি হতো, সব তাপমাত্রা বিকিরিত হয়ে বের হয়ে যেত, পৃথিবী ঠান্ডা হয়ে যেত, কিন্তু ঠান্ডা হয় না, আমরা ভালো থাকি। কিন্তু তারপরও বলতেছি যে এটা সমস্যা। কেন সমস্যা? এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা দূষণে পড়ছিলাম না যে স্বাভাবিক থাকাটাই ভালো, কোনো বেশি থাকা বা কম থাকাটাই খারাপ। তো ঠিক একই ব্যাপার, এই কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যাওয়ার জন্য কিন্তু এত কিছু কথাবার্তা বলা হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নটা আমাদের বাড়তেছে। এই সমস্যা হলো এটাই, যেটা যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ কিন্তু নেই। এখন আমরা দেখলাম বৈশ্বিক উষ্ণায়নের এর কারণ। এখন আমরা দেখব জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নতা রোধে আমাদের করণীয় আসলে কি। জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে কি করণীয়। আচ্ছা, এই বৈশ্বিক উষ্ণায়ন রোধে করণীয় কি? আমরা যদি এতক্ষণ যা আলোচনা করলাম, আমরা যদি একটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখি, বায়ুমণ্ডলে ধরো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের পরিমাণ বৃদ্ধি, এই একটা ব্যাপার। এটাকে আমরা একটু প্রবাহ চিত্র আকারে করে নিই। এরপর গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট প্রক্রিয়া পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, আচ্ছা, এই একটা দেখলাম।
বৃদ্ধি। এখানে হলো বৈশ্বিক, একটু ছোট করে দিই তাহলে, এখানে দিব বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন, উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন। আচ্ছা আচ্ছা, বৈশ্বিক উষ্ণায়ন। এরপরে আসলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন। আচ্ছা, এই হলো আমাদের জলবায়ু পরিবর্তন। আচ্ছা, আমরা যদি জলবায়ুর পরিবর্তনটা দেখি, এর কারণ কি? বৈশ্বিক উষ্ণায়ন। আর বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের পরিমাণটা বৃদ্ধি। তাহলে জলবায়ু পরিবর্তন হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে, আর বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের পরিমাণ বৃদ্ধির কারণে। তাহলে কিভাবে আমরা এই কার্বন ডাই অক্সাইড এবং মিথেন পরিমাণটা কমাতে পারি? হ্যাঁ, দুইটা উপায়ে কমাতে পারি। এক হলো আমরা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড আর মিথেনকে সরিয়ে দিলাম, অথবা এর নিঃসরণটা একেবারে বন্ধ করে দিলাম। কিন্তু দেখো, মিথেন যেটা আছে, এই মিথেনটার নিঃসরণ বন্ধ বা সরাই দেওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ মিথেনটা আসে, মিথেন আসে কৃষিকাজ থেকে, কৃষিকাজ থেকে। এই জন্য বলতেছি এটা কঠিন, খুবই কঠিন সরানো। কৃষিকাজ, এখন এই কৃষিকাজ যদি আমরা বন্ধ করি, মিথেন উৎপন্ন হবে না, ঠিক আছে, কিন্তু কৃষিকাজ বন্ধ করলে আমরা খাবার পাবো কোথায়? আমরা না খেলে কি আমরা বেঁচে থাকবো? বেঁচে থাকবো না। তাহলে কৃষিকাজ করতেই হবে খাদ্য উৎপন্নের জন্য, এই জন্য মিথেনটা বন্ধ হবে না। তাহলে আর বাকি থাকলো কি? কার্বন। কার্বন, যেটাকে আমরা CO2 দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রকাশ করি। জলীয় বাষ্প তো সূর্যের তাপে পানি বাষ্প হয়ে জলীয় বাষ্প হয়, সেটাও আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে শুধুমাত্র এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা। এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ যদি বন্ধ করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে? শিল্প কারখানা যেগুলো আছে, শিল্প কারখানা আমরা কি ব্যবহার করি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, এগুলার ব্যবহার কমায় ফেলতে হবে অথবা বন্ধ করতে হবে। করে কি করতে হবে? নবায়নযোগ্য জ্বালানি। কোনটা? সৌরশক্তি। সূর্যের আলোর ফলে যে শক্তিটা হয় সেই সৌরশক্তি, এবং বিদ্যুৎ তৈরি করতে হবে আমাদের বাতাস ব্যবহার করে। অর্থাৎ বায়ুটা ব্যবহার করে যদি আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, সেই বিদ্যুৎটা আমরা কলকারখানায় ব্যবহার করতে পারি, অথবা সৌরশক্তির যে বিদ্যুৎ আছে সেইটা আমরা কলকারখানায় ব্যবহার করতে পারি। এই একটা ব্যাপার। আর একটা সবচেয়ে যে সহজ উপায়, সেটা হলো গাছ লাগানো। আমরা যদি প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি, তাহলেও এটা বন্ধ করতে পারি। গাছ কি করে আমরা সবাই জানি। আমরা উদ্ভিদ, প্রাণী, পশু পাখি সবাই কিন্তু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, কলকারখানাও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতেছি। এই গাছ একমাত্র কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করতে পারে। কখন? তারা যে খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তখন গাছ কিন্তু প্রচুর পরিমাণে কি করে? এই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে। তা আমরা যদি প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি, তাহলে কি হবে? তাহলে এই কার্বন ডাই অক্সাইডের কি হবে? অতিরিক্ত যে কার্বন ডাই অক্সাইড আছে, সেটা কি গাছ শোষণ করে নেবে, নিয়ে স্বাভাবিক যে অবস্থানটা সেটা থাকবে। তো জলবায়ু পরিবর্তন হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য, আর বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে হলো মূলত কার্বন ডাই অক্সাইডের জন্য। এই কার্বন ডাই অক্সাইডের গ্যাস নিঃসরণ কমানোর জন্য কি করতে হবে? আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তাহলেই আমরা এই বৈশ্বিক উষ্ণায়নটা রোধ করতে পারি, এবং পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে যে বাড়তেছে সেটাও আমরা কমাতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা কি জানলাম? আবহাওয়ার পরিবর্তন জানলাম না? আবহাওয়ার পরিবর্তনটা হচ্ছে আসলে কি? সূর্যতাপ। সূর্যতাপের ফলে কিভাবে
গ্রীষ্মকাল শীতকাল হচ্ছে সেটা আমরা দেখলাম, এবং তাপের প্রভাবে বায়ুর চাপে কি পরিবর্তন হচ্ছে, এবং বায়ুর যে প্রভাব সেটাও কিন্তু আমরা দেখলাম তাপের প্রভাবেই হচ্ছে। তারপরে জলবায়ু আমরা বলতেছি সহজে পরিবর্তন হচ্ছে না, কিন্তু বিজ্ঞানীরা পরিমাপ করে কি দেখলো, পরিমাপ করে দেখলো যে পৃথিবীর তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়ে যাচ্ছে। আর এটার কারণ হলো কি, তাপমাত্রা বাড়লে কী হয় সেটা দেখলাম। এটার কারণ বলতেছে হলো বৈশ্বিক উষ্ণায়ন, এটাকে বলতেছে। আর বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এই জলবায়ুর পরিবর্তনটা আমরা আবার কোথাও কী থেকে দেখলাম, যে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির জন্য বৈশ্বিক উষ্ণায়ন, তার ফলে হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তন। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটাকে রোধের একমাত্র উপায়, দুটো উপায় আছে। একটা হলো আমরা কি করব, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করব, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এগুলো পোড়াবো না। আর তার সঙ্গে কি করব, শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে গাছ লাগাবো, তাই তো? এইভাবে আমরা বৈশ্বিক উষ্ণায়ন রোধ করতে পারি। তো রিভাইস যে সিলেবাসটা তোমাদের ছিল আজকে, এটা এই সিলেবাসের শেষ হয়ে গেল এখন থেকেও। তাহলে তোমরা সবাই খুব ভালো থাকবে, আর কি ঠিকমতো পড়াশোনা করবে, অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো জমা দেবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি।